নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটবেলায়। তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ আমি তোমাদের শোনাবো সমরেশ বসুর গল্প সেই মুখ। আবার সেই মুখ, সেই ঢুলুঢুলু চোখ, যার আয়তক্ষেত্র অতিরিক্ত সাদা। মানুষের চোখের রং কি কখনো এত সাদা হয়? উন্নত নাসা, মোটা ভুরু, চওড়া কপালের উপর রেশম মোলায়েম কালো চুলে, বাঁদিকে সিঁতি কাটা এবং হেলিয়ে পিছন দিকে টেনে আঁচড়ানো, পাতলা গোঁফ ঠোঁটের দুপাশ দিয়ে বেয়ে পড়েছে। বোঝা যায় খুঁট লাগানো হয় না, মাঝে মাঝে সযত্নে কাঁচি দিয়ে ছেঁটে দেওয়া হয়। চিবুকের মাঝখানে একটি রেখা। সেই মুখ, যার শরীর আমি কখনো স্পষ্ট দেখতে পাই না, অথচ গলায় শার্টের হাই কলার এবং টাইয়ের নট স্পষ্ট দেখতে পাই। বাদবাকি মনে হয় কালো রঙের স্যুট পরে আছে। মনে হয় তার কারণ আমি তার গোটা শরীর কখনো দেখতে পাই না, এবং নিরালায় আমি সে মুখ কখনো দেখিনি। যখনই দেখি সব সময় লোকজনের মধ্যে হঠাৎই সেই মুখ ভেসে ওঠে। মুখের যে বর্ণনা দিয়েছি তাতেই মুখটির সব কথা বলা হয় না। মুখের রং বেশ ফর্সা, এমনিতে রুগ্ন মনে হয় না, কিন্তু ফর্সা রঙের মধ্যে একটা অত্যাধিক শুভ্রতা বর্তমান, যেন রক্তহীন। বয়স 30-32 হতে পারে। যখনই আমি সেই মুখ দেখি তখনই দেখি তার চোখ ঢুলুঢুলু বা সেই রকমই একটা কিছু, এবং ঠোঁটের কোণে নরম গোঁফের পাশে এমন একটি হাসি লেগে থাকে। সমস্ত অভিব্যক্তিটি যেন একটি বিশেষ অর্থপূর্ণ। মুখটি কখনোই সোজা থাকে না, ডাইনে বা বাঁয়ে একটু কাত করা। সেই হাসি ভরা ঢুলুঢুলু চোখ আর ঠোঁটের হাসি দেখলে মনে হয় সে যেন আমাকে বিশেষ কিছু বলছে বা জিজ্ঞেস করছে। কার মুখ? কে সে? আমি বুঝতে পারি না। মুখটি আমার মোটেই পরিচিত নয়। মুখটি আমি অদ্ভুত অদ্ভুত অবস্থায় দেখতে পাই। কবে থেকে যে এ মুখ দেখছি ঠিক মনে করতে পারি না, এবং ভাবলে আমার শিরদাঁড়ার কাছে কেমন শিরশির করে ওঠে, কারণ আমি স্পষ্টতই বুঝতে পারি সেই মুখের বাস্তব বা প্রত্যক্ষ কোনো অস্তিত্ব নেই। ইদানিংকালে প্রায় আড়ষ্ট আর শক্ত হয়ে থাকি এই আশঙ্কায় কখন হয়তো দেখব সেই মুখ এক্কেবারে আমার সামনে, তার গরম নিঃশ্বাস পড়ছে আমার মুখে, অথচ আমি তার কিছুই দেখতে পাচ্ছি না। ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। সব থেকে আশ্চর্য, 8-10টা ভুতুড়ে ব্যাপারের মতো সে মুখ আমি কখনো অন্ধকারে, নিরালায়, মাঠে, জঙ্গলে বা ফাঁকা জায়গায় দেখতে পাই না, যেমন এখন দেখতে পাচ্ছি। এখন আমি একটি ক্লাবের লাঞ্চ পার্টিতে রয়েছি। বেলা প্রায় 2টো। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে সকলের হাতে হাতে পানীয়ের পাত্র। এখানে আজ বাংলাদেশের একজন মন্ত্রী মহাশয়কে লাঞ্চে আপ্যায়ন করা হচ্ছে। সেই উপলক্ষে আমি নিমন্ত্রিত। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন প্রবীণ কবির সঙ্গে কথা বলছিলাম। আশেপাশে অনেকেই দাঁড়িয়ে আছেন, নানান রকম কথাবার্তা হচ্ছে। মন্ত্রীমশাই হাতে কমলালেবুর রসের পাত্র। তিনি একজন প্রবীণ ভাবাবিদের সঙ্গে কথা বলছেন, এবং সেখানে আরও কয়েকজন তাদের কথা শুনছেন। কয়েক হাত দূরেই সুদীর্ঘ ডাইনিং টেবিলের সামনে একজন বিখ্যাত চিত্র পরিচালক কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলছেন। তাদের কাছে একজন চিত্রাভিনেত্রীও দাঁড়িয়ে আছেন। চিত্র পরিচালকের পাশ থেকেই হঠাৎই সেই মুখ জেগে উঠল। সেই মুখ, সেই ঢুলুঢুলু চোখ, ঠোঁটের কোণে সেই হাসি, এবং ঘাড় বাঁদিকে কাত করা। কি এই হাসির অর্থ? ঢুলুঢুলু চোখে কি আসলে বিদ্রূপ মাখানো? ঠোঁটের কোণের হাসিটাও একসময় সেই রকম মনে হয়, যেন আমাকে বিদ্রূপ করছে, এবং বিদ্রূপ করে কিছু বলছে বা জিজ্ঞেস করছে। কখনো কখনো মনে হয় সেই মুখ নীরবে আমাকে যেন জিজ্ঞেস করছে, কি মনে পড়ে? পড়ছে না? চেষ্টা করে দেখো না। অথবা আবার এলাম, বেশ পানভোজন চলছে দেখছি।
ভালোই আছেন মনে হচ্ছে, তাই না? এখনও দেখছি সেই মুখ, সেই হাসি, আর ঢুলু ঢুলু চোখের দৃষ্টি আমার চোখের দিকে। আমার হাতের গ্লাস হাতেই রয়ে গেল। সবাই যে যার কথা বলে যাচ্ছেন। আমার সামনে প্রবীণ কবি কথা বলে যাচ্ছেন, কিন্তু কি বলছেন আমি আর তা শুনতে পারছি না। সেই চিত্র পরিচালক কথা বলে যাচ্ছেন এবং তাকে যারা ঘিরে রয়েছেন তাদেরই আড়াল থেকে চিত্র পরিচালকের মুখের পাশে সেই মুখ আমার দিকে তাকিয়ে হাসছে। চিত্র পরিচালক যে সে মুখ সম্পর্কে কিছুই জানেন না বা দেখতে পাচ্ছেন না তা পরিষ্কার বোঝা যায়, কারণ তিনি যেদিকে ফিরেও তাকাচ্ছেন না। কেউই সে মুখের দিকে তাকাচ্ছে না, কারণ সে মুখ আর কেউই দেখতে পাচ্ছে না। প্রবীণ কবি বলে উঠলেন, তুমি হঠাৎ ফিল্ম ডাইরেক্টরের প্রতি মনোযোগ হয়ে পড়লে কেন? উনি কি তোমার গল্প নিয়ে কথা বলছেন নাকি? আমি শুনছি, কিন্তু কোনো জবাব দিতে পারছি না, কারণ আপাতত আমি যেন পার্টি রুমে নেই। আমার আশেপাশে কেউ নেই এবং এই শীততাপ নিয়ন্ত্রিত ঘরে আমি ঘেমে উঠছি। তথাপি আমার এটুকু বোধ আছে, আমি চিৎকার করে উঠতে পারি না। বাঁ হাতের গ্লাসটা ওই মুখের দিকে ছুঁড়ে মারতে পারি না, তা অন্য কারোর মুখে লাগার যথেষ্ট সম্ভাবনা। আর চিৎকার করলে তা হবে বিশ্রী এক নাটকীয় ব্যাপার। নানান রকম সন্দেহ জাগবে সকলের মনে। বিশেষত আমার হাতে এখন পান পাত্র। অনেকে দ্রব্যগুণের বিকার ভেবে হাসাহাসি করতে পারে, কিন্তু এই অলৌকিক ব্যাপারও আমি সেকেন্ডের পর সেকেন্ড সহ্য করতে পারি না। আরও লক্ষ্য করেছি, আমি কিছুতেই সেই মুখের থেকে চোখ সরাতে পারি না, যেন সম্মোহিতের মতো সেই মুখের দিকে তাকিয়ে আছি। দিনের বেলা এত মহিলা পুরুষের সামনে তেমন একটা আতঙ্ক অনুভব করি না, কিন্তু আমার সমস্ত অনুভূতি জুড়ে যেন একটা অবসেশনের সৃষ্টি হয় এবং আমি যেন একটা ভয়ঙ্কর কিছুর সংকেত পাই। কে? এ কে? কার মুখ? কিসের হাসি? কি বলতে চায়? হঠাৎ আমি সেই মুখের দিকে এগিয়ে গেলাম, যদি সে আমার সঙ্গে কথা বলে এই আশায়। আমি নিজেও তাকে জিজ্ঞেস করতে চাই, কিন্তু কয়েক পা যেতেই সে মুখ অদৃশ্য হয়ে গেল। চিত্র পরিচালক আমার দিকে ফিরে তাকালেন, হেসে বললেন, আসুন। এত তন্ময় ভাব কেন? আমি খানিকটা সুপ্তক্ষিতের মতো প্রশ্নসূচক শব্দ করলাম, হ্যাঁ। সকলেই ঠোঁট টিপে হেসে উঠলেন। চিত্রাভিনেত্রী বললেন, কি মাত্রা বেশি হয়েছে নাকি? আমি সচেতন হয়ে উঠলাম এবং স্বাভাবিকভাবেই হাসলাম। আমি জানি সে মুখ আর আমি দেখতে পাবো না। বললাম, আমাকে দেখে কি তাই মনে হচ্ছে? পরিচালক বললেন, না না, আসলে আপনি অন্যমনস্ক হয়ে কিছু ভাবছিলেন বোধহয়। বললাম, ঠিক ধরেছেন। আরও দু চার কথার পরে আমি সেই প্রবীণ কবির দিকে এগিয়ে গেলাম। উনি তখন একজন কলকাতার মন্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। আমার দিকে রুষ্ট চোখে তাকালেন। জানি উনি আমাকে ভুল বুঝেছেন, হয়তো অভদ্র ভেবেছেন, কিন্তু আমি যে কত অসহায় তা উনি জানেন না। আর ব্যাপারটা ওকে বলারও কোনো মানে হয় না। বিশ্বাস করবেন না, আজ পর্যন্ত আমি এই ঘটনা কাউকে বলিনি, কারণ আমি জানি এ কথা কেউ বিশ্বাস করবে না। অন্য কারোর হলে আমিও বিশ্বাস করতাম না। একটা বিষয় লক্ষ্য করেছি, যখন আমি বন্ধু বান্ধবীর সঙ্গে একটু আমোদ প্রমোদের মধ্যে থাকি, তখন এই মুখ আমি দেখতে পাই এবং তা 2-1 মিনিটের বেশি কখনো স্থায়ী হয় না। হয়তো কোনো হোটেলের লাউঞ্জ বারে বসে আছি, বা কোনো ওপেন এয়ার বারে, কিংবা এমনি কোনো সাধারণ রেস্তোরাঁয়, তখনই হয়তো দেখলাম আমার কাছ থেকে একটু দূরেই দুজন অপরিচিতের মাঝখানে সেই মুখ আমার দিকে ঢুলু ঢুলু চোখে তাকিয়ে আছে। দিনের বেলাও সেই মুখ দেখা যায়, রাত্রেও দেখা যায়। আমি অনেক ভেবে দেখেছি, আমার স্মৃতির গভীরে তন্ন তন্ন করে হাতড়ে দেখেছি,
সেই মুখের সঙ্গে আমার কোনো পরিচয় নেই। এমনকি পুরনো ফটোর অ্যালবাম খুলেও দেখেছি। সেই মুখ কোথাও খুঁজে পাওয়া যায় কি না। না, নতুন পুরনো কোনো অ্যালবামেই সেই মুখ আমি খুঁজে পাইনি। আর অসহায় একটা যন্ত্রণায় বারবার ভেবেছি, কে, কার মুখ ওটা? কেন সে আমাকে এরকম করে দেখা দেয়? অথবা বাস্তবে আমি কোনো মুখই দেখতে পাই না? এটা আসলে আমার অবচেতনের কোনো উন্মাদনা। কিন্তু তাই বা কী করে সম্ভব? আমি বুঝতে পারি না কি করা উচিত। সেই মুখ নিয়ে যে আমি সব সময় ভাবছি তা না, কিন্তু ভাবনাটা আমাকে কখনো ছেড়ে যায় না, সব সময় ছুঁয়ে থাকে, যেন জানিয়ে দেয় সে আছে এবং সময় হলেই সে দেখা দেয়। আমি অতঃপর মনে মনে একটি সিদ্ধান্ত নিলাম, দিনে বা রাত্রে সমস্ত রকম পার্টি, আড্ডা, ক্লাব, হোটেল, রেস্তোরাঁ, বন্ধু বান্ধবী কিছুদিনের জন্য এক্কেবারে ত্যাগ করব। তার ফলও পেলাম, সেই মুখ আর আমি দেখতে পাই না। আশ্চর্য, মনে মনে ভাবলাম, মুখটি আমার নৈতিক চরিত্র রক্ষা করছে নাকি? যখনই একলা হয়ে গেলাম তখনই সে বেপাত্তা, যেন সেই মুখ আমাকে প্রমোদ আসরে যেতে দিতে চায় না। কিন্তু সে তো আমাকে ভয় দেখায় না, শুধু তাকিয়ে হাসে। আমার এই একলা অবস্থাতেই আমার এক বান্ধবী একদিন টেলিফোন করলো। উর্মিলা ওর নাম, সরকারি কর্মচারী, চাকরিটা ভালোই করে, বয়স 30 অতিক্রান্ত। উর্মিলা টেলিফোনে বলল কলকাতায় ওর ভালো লাগছে না, কাছে পিঠে কয়েকদিনের জন্য কোথাও ঘুরে আসতে চায়, অবশ্য যদি আমি সঙ্গে থাকি। ভাবলাম মন্দ কি, সেই মুখের জন্য এমনিতেই তো নিজেকে ঘরের মধ্যে নির্বাসিত করে রেখেছি, তার চেয়ে কয়েকদিন একটু নিরিবিলিতে কোথাও ঘুরে আসি। দরকার নেই আমার পার্টি, ক্লাব, হোটেল, রেস্তোরাঁয়। আমি উর্মিলাকে আমার সম্মতি জানালাম। উর্মিলা নেতারহাট যাবার প্রস্তাব করল এবং ও নিজেই রাঁচিতে ট্রাঙ্কলে যোগাযোগ করে পালামৌ বাংলোর একটি ঘর বুক করল। নেতারহাটের ট্যুরিস্ট লজ আছে প্রচুর, কিন্তু পালামৌ বাংলোর কোনো তুলনাই হয় না। ব্রিটিশ আমলের তৈরি এই বাংলো অপূর্ব, এক্কেবারে যেন আকাশের গায়ে ঠেকানো। সামনে তাকালে যেন সমুদ্রের মতো ঢেউ তোলা পাহাড়ের পর পাহাড়, নিচে অরণ্যের পরেই বালুচরের মাঝখান দিয়ে সর্পিল কোয়েল নদী চকচক করছে। বেলা 10টার মধ্যেই পৌঁছে গেলাম। ডবল বেডের রুম, অ্যাটাচ বাথ, ব্যবস্থা চমৎকার। উর্মিলাকে বললাম, কি উর্মিলা, এখানেই থাকবো তো আমরা? উর্মিলা হ্যাঁ বলল, বলেই চৌকিদারকে ডেকে চা দিতে বললে। আমি বাথরুমের দরজা খুলে ভিতরে গিয়ে দেখলাম পিছনের দরজাটা খোলা। পিছনে ঝুপসি ঝাড়ের মধ্যে জমি ঢালুতে নেমে গিয়েছে। আমি পিছনের দরজাটা বন্ধ করবার উদ্যোগ করতেই ঝোপের ভিতর থেকে সেই মুখ ভেসে উঠল। সেই মুখ, সেই চোখ, সেই হাসি, শরীরের বাকি অংশ ঝোপের আড়ালে। আমি সম্মোহিতের মতো সেই মুখের দিকে তাকিয়ে রইলাম এবং এই প্রথম একটি অদ্ভুত পরিবর্তন দেখলাম। ঢুলু ঢুলু চোখ আস্তে আস্তে পুরোটা মেলে, আমার চোখের দিকে স্থির নিবদ্ধ হলো, আর ঠোঁটের কোণে হাসিটা গেল মিলিয়ে। প্রায় মিনিট খানেক সে আমার দিকে স্থির অপলক চোখে তাকিয়ে রইল, তারপরে মিলিয়ে গেল। আমার গায়ের মধ্যে একটা শিহরণ খেলে গেল। আমি দুহাত দিয়ে সজোরে দরজাটা বন্ধ করে দিলাম। শব্দটা নিশ্চয়ই খুব জোরে হয়েছিল। উর্মিলা ঘরের ভিতর থেকেই বলে উঠল, উহ, এত জোরে শব্দ করছো কেন? চমকে উঠছি। ঘরে ফিরে এলাম। ফিরে এসে ড্রেসিং টেবিলের সামনে আয়নার দিকে তাকালাম। মুখের পরিবর্তনটা আমাকে যেন কেমন চমকে দিয়েছে, আর একটা ভয়ের শিরশিরানি এনে দিয়েছে। এ মুখ পালামৌ বাংলোর ঝোপে কেন এলো? আর এই প্রথম এই মুখ আমাকে একলা অবস্থায় দেখা দিল। কেন? এর তাৎপর্য কি?
উর্মিলা খাট থেকে বলল, কি হলো, নিজের মুখ দেখে মুগ্ধ হয়ে গেলে নাকি? আমি স্বাভাবিক হবার চেষ্টা করে বললাম, না, দেখছি নিজের মুখের মধ্যে আর কোনো মুখ দেখা যায় কি না। উর্মিলা বলল, তোমার তো অনেক মুখ, কোনটা দেখতে চাইছো? বললাম, বুঝতে পারছি না। একটু পরেই দরজায় খটখট শব্দ হলো। চৌকিদারের গলা শোনা গেল, চা লে আয়া। আমি তাড়াতাড়ি বললাম, লে আও। চৌকিদার ঘরে ঢুকে দরজার বাঁ দিকের টেবিলে চায়ের ট্রে বসিয়ে দিল। জিজ্ঞেস করলো, दोपहर में खाना क्या बनेगा? उर्मिला বলল, চাউল আর ডাল, ভাজি, চিকেন কারি। চৌকিদার বহুত আচ্ছা বলে চলে গেল। আমরা টেবিলের সামনে গিয়ে চেয়ারে বসে চা পান করলাম। উর্মিলা বাথরুমে স্নান করতে ঢুকলো। আমি একটা সিগারেট ধরিয়ে সামনের বারান্দায় গেলাম। সামনে মোরাম বিছানো ঘেরা উঠোন। আসলে বাংলোটি একটি পাহাড় শীর্ষে। উঠোনের নিচেই জঙ্গলময় খাদ নেমে গিয়েছে। আমি উঠোনে নামলাম। চওড়া বাঁধানো হাঁটু সমান প্রাচীর দিয়ে ঘেরা। এক্কেবারে সামনে গিয়ে দাঁড়ালাম। অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম অপূর্ব দৃশ্য। সিগারেট শেষ করে ডান দিকে এগিয়ে গেলাম। নানা রকম ফুলের গাছ সুন্দর করে সাজানো। পিছনে কয়েকটা ছোট ছোট ঘর, বোধহয় চৌকিদার সপরিবারে থাকে। দেখলাম একজন লোক পিছন ফিরে বসে কিছু করছে। তার সারা গায়ে আলখাল্লার মতো জামা। সামনেই একটি গাছে গুচ্ছ গুচ্ছ লাল ফুল ফুটে আছে। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, এ ফুল কা নাম ক্যা হ্যায়? লোকটি কোনো জবাব দিল না। আমি আবার বললাম, এ ভাই, এ ফুল কা ক্যা নাম হ্যায়? লোকটি আমার দিকে ফিরে তাকালো আর আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। দেখলাম সেই মুখ। প্রায় 30 সেকেন্ড সে স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইল। পুরো খোলা চোখ, ঠোঁটে হাসি নেই। তারপরেই দেখি সেখানে কেউ নেই, শুধু ফুল গাছের ছায়া পড়ে আছে। আমার শরীরটা বারে বারে শিউরে উঠল। আমি তাড়াতাড়ি বারান্দার দিকে ফিরে গেলাম। দীর্ঘ বারান্দা দিয়ে চৌকিদার হেঁটে যাচ্ছিল। আমি তাকে পিছন থেকে ডাকলাম, চৌকিদার শুনো। চৌকিদার আমার দিকে ফিরে তাকালো। আমি প্রায় আর্তনাদ করে উঠতে যাচ্ছিলাম। চৌকিদারের পোশাকে সেই মুখ, এবং কয়েক সেকেন্ড পরেই বারান্দা শূন্য। টবের ফুল গাছের পাতা বাতাসে কাঁপছে। আমি প্রায় ছুট্টে ঘরের মধ্যে ঢুকলাম। উর্মিলা আমাকে দেখে চমকে উঠল। জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোমার চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? কেউ তাড়া করেছে নাকি? তার চেয়েও মারাত্মক। তোমাকে একটা ঘটনা বলবো, তোমাকে শুনতে হবে। এ কথা আমি কখনো কাউকে বলিনি, তোমাকেই প্রথম বলছি। উর্মিলা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি সেই মুখের কথা আদ্য প্রান্ত উর্মিলাকে বললাম। উর্মিলা মনোযোগ দিয়ে শুনল। সব শুনে আমাকে বলল, মুখের বর্ণনাটা আবার বলো তো। আমি সেই মুখের নিখুঁত বর্ণনা দিলাম। উর্মিলা খাট থেকে উঠে ড্রেসিং টেবিলের পাশে একটা টেবিলের ওপরে রাখা ওর স্যুটকেস খুলল। খুলে তার ভিতর থেকে একটা খাম বের করলো। খামের ভেতর একটা ফটো। আমার সামনে সেই ফটো দেখিয়ে বলল, দেখো তো এই মুখ কি? আমি চমকে দাঁড়িয়ে পড়লাম। অবিকল সেই মুখ, শুটেড ও বুটের সম্পূর্ণ দেহ, সেই মুখেরই ফটো। ফটোতে ঢুলু ঢুলু চোখ এবং সেই ঠোঁটের কোণে হাসি। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, এই সেই, একে। উর্মিলা একটু গম্ভীর ও অন্যমনস্ক হয়ে বলল, এর নাম অরিন্দম সেন। তোমাকে কখনো বলিনি? এর সঙ্গে আমার পরিচয় স্কুলে পড়বার সময়। বড় হয়ে ও ইঞ্জিনিয়ার হয়েছিল, ভালো চাকরিও করত, আমাকে বিয়েও করতে চেয়েছিল, আমি করিনি।
তাই সে আত্মহত্যা করেছিল। তার আগে এই ফটোটা আমাকে ডাকে পাঠিয়ে দিয়েছিল, লিখেছিল অন্তত এটা যেন আমি আমার কাছে রাখি, তাতে ও শান্তি পাবে। আমি ফটোটার দিকে আবার দেখলাম, আর সে জীবন্ত মুখ আমার মনে পড়ে গেল। উর্মিলা ফটোটা খামে ভরে সুটকেস বন্ধ করলো। আমি বললাম, আমি আর এখানে থাকবো না, চলো ফিরে যাব, এক্ষুনি ফিরে যাব। উর্মিলা কিচ্ছু বলল না, ফিরেও তাকালো না, বোধহয় অরিন্দমের স্মৃতিতে অন্যমনস্ক। আমি আবার ডাকলাম, উর্মিলা। উর্মিলা ফিরে তাকালো, আর আমার মস্তিষ্কে যেন শোঁ করে একটা হাওয়াই উড়ে এসে লাগলো। আমি দেখলাম উর্মিলা না, সেই মুখ, এবং পর মুহূর্তেই সব শূন্য। পালামো বাংলোর ঘরে আমি একলা। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো, শরীরটা টলে উঠল। তারপরে কি হলো আমি কিছুই জানি না। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে।